ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লজ নিয়ে আলোচনা করব। আমরা জয়নিংয়ের ইউজিং ডিফারেন্ট ক্লজেস এর মাধ্যমে, বিভিন্ন ক্লজের মাধ্যমে যে জয়নিং আমরা করব, তার আগে আমরা জয়নিং বলতে কি বোঝাই, হোয়াট ইজ জয়নিং, এবং জয়নিংয়ের যে বিভিন্ন এক্সাম্পল, এবং জয়নিং শিখতে গেলে আমাদের যেগুলো বেসিক জিনিস আমাদের নলেজ থাকা দরকার। আমি ফার্স্ট পার্টে তোমাদের আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ জয়নিং, এবং জয়নিং করতে গেলে যে বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে আমরা জয়নিং করে থাকি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা সেন্টেন্সের গঠন অনুসারে, অ্যাকর্ডিং টু ফর্ম বা স্ট্রাকচার অনুসারে যে সেন্টেন্সের টাইপসগুলো, শ্রেণীবিভাগগুলো আমি আলোচনা করেছিলাম। আর সেন্টেন্সের যে বিভিন্ন সেন্টেন্সের ডেফিনেশন, সিম্পল সেন্টেন্স কাকে বলে, তার এক্সাম্পল, আর কমপ্লেক্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, তার এক্সাম্পল নিয়ে আলোচনা আগের ক্লাসে করেছিলাম। তোমরা আশা করি সেগুলো মনোযোগ দিয়ে ভিডিওটা ওয়াচ করেছো আর বুঝতে পেরেছো। তো আজকে জয়নিং করবার আগে আমরা ক্লজ সম্পর্কে জেনে নেব। ঠিক আছে, ক্লজ সম্পর্কে জেনে নেব। তো চলো শুরু করি। দেখতে পাচ্ছ যে ফার্স্ট এক্সাম্পল, অ্যাজ হি ইজ ইল হি ক্যানট কাম। তারপর আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, নাম্বার 2 এক্সাম্পল, সেকেন্ড সেন্টেন্স, দিস ইজ দ্য বয় হু ডিড ইট। অ্যাজ হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, হি ক্যানট কাম, সেহেতু সে আসতে পারে না। দিস ইজ দ্য বয়, এ হচ্ছে সেই ছেলেটা, হু ডিড ইট, যে এটা করেছিল। তো in the first sentence, each of the parts, as he is ill and he cannot alone, মানে সে একাকী এটা করতে পারে না। ইজ এ কমপ্লিট সেন্টেন্স, এগুলো এক একটা কি সম্পূর্ণ বাক্য, হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অফ ইটস ওন। এই প্রত্যেকটা সেন্টেন্সের দেখো একটা করে সাবজেক্ট এবং একটা করে প্রেডিকেট রয়েছে। যেমন হি, তারপরে হি ইজ ইলের হি, তারপরে ইজ ইল প্রেডিকেট, হ্যাঁ, তারপরে আছে হি ক্যানট কাম, এখানেও হি আছে সাবজেক্ট, কাম ক্যানট, কামটা পুরোটা হচ্ছে প্রেডিকেট। তো এইভাবে ইচ অফ দিজ টু স্মল সেন্টেন্সেস, স্মল সেন্টেন্স, দিস ইজ দ্য বয় হু ডিড ইট, এগুলো সব স্মল সেন্টেন্স বলা হচ্ছে। এই ছোটো ছোটো বাক্যগুলো এগেন ফর্মস আর কি করে, এগুলো তাছাড়াও মানে একটা পার্ট অফ দ্য বিগ সেন্টেন্স, বড় একটা বাক্যের একটা পার্ট তৈরি করে। বিগ সেন্টেন্সটা কি, অ্যাজ হি ইজ ইল হি ক্যানট কাম, এটা প্রথম বাক্যে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট, মানে সিমিলারলি একইভাবে ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, দ্য টু স্মল সেন্টেন্সেস, হু ডিড ইট, হু ডিড ইট, অ্যান্ড দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য বয় আর পার্টস অফ দ্য বিগ সেন্টেন্স। এটা একটা বড় বাক্য, এই বড় বাক্যের এক একটা এগুলো হচ্ছে অংশ। দিস ইজ দ্য বয় হু ডিড ইট, এগুলো হচ্ছে এক একটা স্মল পার্টস। এই স্মল পার্টসগুলোকে ইউনিটও বলা হচ্ছে। আর কোন বড় সেন্টেন্সটা কি, দিস ইজ দ্য বয় হু ডিড ইট। ওকে, সাচ স্মল সেন্টেন্সেস, এই যে ছোটো ছোটো বাক্যগুলো, একটা বড় বাক্যের যে একটা ছোটো ছোটো যে বাক্য, যেমন দিস ইজ দ্য বয় হু ডিড ইট, হ্যাঁ, এগুলো হচ্ছে হুইচ কী করছে, এগুলো ফর্ম গঠন করে কি, পার্ট অফ এ বিগ সেন্টেন্স। আর এগুলোর একটা বড় বাক্যের একটা পার্ট গঠন করছে, একটা অংশ গঠন করছে। আর এগুলোকে কি বলা হচ্ছে, আর কল্ড ক্লজ বলা হচ্ছে। আর এগুলো কি বলা হয়, কি ক্লজ। তাহলে আমরা ফার্স্ট এক্সাম্পল নিয়ে তার অ্যানালাইসিস করে এটা বুঝতে পারলাম যে ক্লজটা কি। ক্লজ হচ্ছে, ক্লজ ইজ এ গ্রুপ অফ, ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ সমষ্টি, হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট।
প্রেডিকেট দ্যাট মিনস ফাইনাইট ভার্ব। ওকে, তোমরা জানো যে এর আগে আমি আলোচনা করেছি যে ফাইনাইট ভার্বই একমাত্র প্রেডিকেট বা বিধেয় তৈরি করতে পারে, তাছাড়া অন্যান্য ভার্ব বিশেষ করে নন ফাইনাইট ভার্ব প্রেডিকেট গঠন করতে পারে না। অফ ইটস ওন বাট ফর্মিং পার্ট অফ এ বিগার সেন্টেন্স, বড় সেন্টেন্সের একটা পার্ট মানে গঠন করে আর কি। তাহলে আমরা সেটাকে কি বলবো? ক্লজ বলবো, ঠিক আছে। দিস মিনস দ্যাট এটা মানে ক্লজ বলতে এটা বোঝাচ্ছে যে কি, এর অর্থ এ বোঝাচ্ছে যে এ ক্লজ ইজ এ সেন্টেন্স ফর্মিং পার্ট অফ এ বিগার সেন্টেন্স, ঠিক আছে। In the above examples, as he is ill, he cannot come, this is the boy, who did it, are all clauses। আর এগুলো সবগুলো কি? ক্লজ। তোমরা প্রথমের দিকে দেখতে পেলে যে এই যে এক্সাম্পলগুলো আমি প্রথমেই বললাম, হ্যাঁ, এগুলোর এক একটা হচ্ছে কি? এক একটা হচ্ছে ক্লজ। তো এবারে আমরা তাহলে আমাদের আশা করি ক্লজ সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা হয়েছে যে ক্লজ হচ্ছে একটা বড় বাক্যের অংশ বা একটা ইউনিট বা পার্ট বলতে পারো একটা বড় সেন্টেন্সের, ঠিক আছে। আমরা কিন্তু সেন্টেন্সকে কিন্তু মানে ক্লজকে কিন্তু আমরা কি বলবো না, কখনোই একটা সেন্টেন্স বলবো না। ক্লজ আলাদা জিনিস, সেন্টেন্স আলাদা জিনিস। অ্যাকচুয়ালি সেন্টেন্সের মধ্যেই ক্লজ থাকে। ক্লজ হচ্ছে একটা ছোট অংশ একটা বাক্যের, এবং যার মধ্যে একটা সাবজেক্ট থাকে, এবং সাবজেক্ট অনেক সময় থাকে আবার নাও থাকতে পারে, ঠিক আছে। আর তবে সাধারণত সাবজেক্ট থাকে আর কি, কখনো কখনো এক্সেপশনাল থাকে না। এছাড়াও কি এর একটা প্রেডিকেট দ্যাট মিনস ফাইনাইট ভার্ব থাকবে, তাহলেই সেটাকে আমরা কি বলবো? ক্লজ বলবো, এবং সেটা একটা সেন্টেন্সের মধ্যে একটা পার্ট হিসাবে একটা ইউনিট হিসাবে থাকবে, ঠিক আছে, তাকে আমরা ক্লজ বলবো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, এতে কোনো সমস্যার কথা নয়, কেমন? আচ্ছা, তারপরে দেখো যে এবার আমরা জেনে নেব যে এই ক্লজ মানে কাইন্ডস অফ ক্লজেস, ক্লজের প্রকারভেদ মানে ক্লাসিফিকেশান, যেটা শ্রেণী বিভাগ। ক্লজ কত প্রকার আছে? ক্লজেস আর অফ 3 কাইন্ডস। ক্লজ হচ্ছে 3 ধরনের, 3 প্রকারের, ঠিক আছে। এগুলো কি কি? এগুলো হচ্ছে নাম্বার 1 প্রিন্সিপাল ক্লজ, যাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলি, মেন ক্লজও বলি। তারপর নেক্সট হচ্ছে নাম্বার 2 সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ, বা আমরা সাব ক্লজও বলে থাকি। নেক্সট নাম্বার 3 কোঅর্ডিনেট ক্লজ। তো এই হচ্ছে 3 প্রকার ক্লজ। এই 3 প্রকার ক্লজের মধ্যে বিশেষ করে কোঅর্ডিনেট যেটা ক্লজ তোমরা লাস্টে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা আগেই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে জেনেছি। তো সিম্পল সেন্টেন্সে তোমরা জানো যে ক্লজ হয় না, ঠিক আছে। আর ক্লজ একমাত্র কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের হয়ে থাকে। Principal and subordinate or dependent clause. As he is ill, he cannot come, this is the boy who did it। এই যে দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছ, in the first sentence the clause he cannot come can stand alone and makes a complete sense by itself। তার মানে কি হচ্ছে, প্রথম বাক্যে যে তোমরা দেখলে অ্যাজ হি ইজ ইল, হি ক্যানট কাম, এগুলো কি করতে পারছে, মানে সরি হি ক্যানট কাম, he cannot come, he cannot come, can stand alone and make
makes it complete sense by itself actually, but the clause as he is ill, huh, as he is ill cannot stand by itself as a sentence without depending on the clause he cannot come. তার মানে he cannot come, এই যে মানে ক্লজটা, এটা কিন্তু নিজের অর্থ কি করতে পারছে, ক্লিয়ার সেন্সটা প্রকাশ করতে পারছে, কিন্তু অ্যাজ হি ইজ ইল এটা কিন্তু ক্লিয়ার সেন্টেন্স মানে যে তার যে মিনিং সেটা কিন্তু ক্লিয়ার করতে পারছে না। তার মানে কি, এটা হচ্ছে ডিপেন্ডেবল হয়ে রয়েছে কার উপর, হি ক্যানট কামের উপর ডিপেন্ডেবল হয়ে রয়েছে, ঠিক আছে। সিমিলারলি ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, দ্বিতীয় বাক্যে দেখবে যে হু ডিড ইট, হু ডিড ইট, হু ডিড ইট, এটাও দেখো দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য বয়, ওটার উপর কি রয়েছে, নির্ভরশীল রয়েছে। তাহলে বোঝা গেল যে মানে দিস ইজ দ্য বয়টা কী করছে, টু কনভে দ্য কমপ্লিট মিনিং। দিস ইজ দ্য বয় এটা হচ্ছে কমপ্লিট মিনিং ক্লিয়ার করতে পারছে, মানে সেন্সটা ক্লিয়ার করতে পারছে, কিন্তু হু ডিড ইট এটা কিন্তু পারছে না, ঠিক আছে, মিনিংটা ক্লিয়ার করতে পারছে না। তার মানে কি বোঝা গেল যে এই দুটো মানে একটা বড় সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা থেকে আমরা বুঝলাম যে দুটো পরপর এক্সাম্পল, ফার্স্ট সেন্টেন্স এবং সেকেন্ড সেন্টেন্সের এক্সাম্পল থেকে বুঝলাম যে সেন্টেন্সের মধ্যে যে ক্লজগুলো রয়েছে, ক্লজগুলোর মধ্যে একটা কি রয়েছে, মানে প্রকারভেদ রয়েছে, মানে ক্লাসিফিকেশান রয়েছে। তাহলে যেটা মানে কি করতে পারছে যে মানে তাহলে একটা হচ্ছে কি যেটা মানে মানে অ্যাকচুয়ালি ডিপেন্ডেবল অন অ্যানাদার ক্লজ। অ্যানাদার ক্লজ মিনস মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজের উপর যেটা বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর যেটা নির্ভরশীল, সেটা হচ্ছে কি আমরা বলবো তাকে সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, ঠিক আছে। যেমন ডেফিনেশনটা দেখে নাও, এ ক্লজ দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন অ্যানাদার ক্লজ, মানে একটা ক্লজ যেটা হচ্ছে অন্য ক্লজের ওপর ডিপেন্ডেবল, নির্ভরশীল, সেটাকে আমরা কি বলবো, এ সাবঅর্ডিনেট ক্লজ বলবো বা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, ঠিক আছে। তারপরে দেখো যে দ্য ক্লজ হুইচ স্ট্যান্ডস বাই ইটসেলফ, যে ক্লজটা নিজে নিজে স্ট্যান্ড করতে পারে, অ্যান্ড অন হুইচ দ্য সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ডস, আর যার উপরে সাবঅর্ডিনেট ক্লজটা ডিপেন্ড করছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওকে, বা মেন ক্লজ। In the examples above, he cannot come, this is the boy, are principal clauses. তাহলে এই দুটো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। as he is ill, who did it are subordinate or dependent clause. Note the following sentence actually. এবার দেখো পরের বেশ কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, এক্সাম্পল এক্সট্রা রয়েছে, যেমন আই নো হোয়ার হি ইজ, এখানে আই নোটা প্রিন্সিপাল ক্লজ, হোয়ার হি ইজ সাবঅর্ডিনেট ক্লজ, দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ লস্ট, এটার মধ্যে দ্য বুক ইজ লস্ট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট ইউ গেভ মি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সেম একইভাবে পরের বাক্যটাও, ইফ ইউ কাম ইউ ক্যান মিট হিম, ইউ ক্যান মিট হিম এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ইফ ইউ কাম। তো এই এক্সাম্পলগুলো দেখে নিও। তো একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে ফাইনাইট ভার্ব ইজ দ্য মেন ইন্ডিকেশন অফ এ ক্লজ। ফাইনাইট ভার্ব হচ্ছে কি মেন ইন্ডিকেশন, মানে প্রধান একটা চেনার যে মানে একটা কি বলবো মানে উপায়, যে এভরি ক্লজ মাস্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব, প্রত্যেকটা ক্লজের কি থাকবে, অবশ্যই একটা কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। আর দ্য নাম্বার অফ ফাইনাইট ভার্বস, মানে ফাইনাইট ভার্ব যতটা সংখ্যার থাকবে একটা সেন্টেন্সে, আর সেটা ইন্ডিকেট কি করবে, সেটা ইন্ডিকেট করবে দ্য নাম্বার অফ ক্লজেস, যতটা এক কথায় বোঝানো হচ্ছে যটা ক্লজ থাকবে, যটা ফাইনাইট ভার্ব থাকবে তটাই ক্লজ থাকবে, এটাই বোঝানো হচ্ছে। এই হলো প্রিন্সিপাল ক্লজ আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে। এবারে চলো কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে জেনে নিই। কোঅর্ডিনেট ক্লজ, he went home and then left for Delhi. He is poor but will help you.
তাহলে এই যে দুটো এক্সাম্পল না হলো, এই এক্সাম্পল দুটোকে অ্যানালাইসিস করলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, প্রথম বাক্যে, আইদার অফ দ্য টু ক্লজেস, হি ওয়েন্ট হোম অ্যান্ড দেন হি লেফট ফর দিল্লি। এখানে হিটা উজ্জ্ব আছে, শুধু লেফট বলা হয়েছে। তাহলে এখানে হিটা উজ্জ্ব রাখা হয়েছে, কেননা অ্যান্ড দিয়ে যুক্ত করলে যেহেতু দুটো সেন্টেন্সের দুটো অ্যাকশান বা দুটো কাজ একজন ব্যক্তি করছে হি, তার জন্য এক্ষেত্রে হিটাকে উজ্জ্ব রাখা হয়েছে। তার মানে অ্যান্ড দেনের পরে হি রয়েছে, বুঝে নিতে হবে। এক্ষেত্রে একটা সাবজেক্ট আমরা ইউজ করে থাকি। এটা কি করতে পারছে? ক্যান স্ট্যান্ড ইটসেলফ, বাই ইটসেলফ, নিজে নিজে একটা মানে নিজেকে স্ট্যান্ড করতে পারছে, এক সেন্টেন্সে স্ট্যান্ড করতে পারছে অ্যাজ এ কমপ্লিট সেন্টেন্স, একটা সম্পূর্ণ বাক্য হিসাবে। হ্যাঁ, উইদাউট ডিপেন্ডিং অন দ্য আদার, অন্য কোনো মানে সেন্টেন্সের ওপর ডিপেন্ড ছাড়া। দে আর অফ ইকুয়াল র্যাঙ্ক, আর তারা হচ্ছে একই মানে র্যাঙ্কের আর কি। অ্যান্ড আর কানেক্টেড বাই দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন, আর এগুলো এটা কি হয়েছে? কোঅর্ডিনেটিং যে কনজাংশন রয়েছে অ্যান্ড, এই অ্যান্ড এর দ্বারা যুক্ত হয়েছে। দেখো এই সেন্টেন্সটা, হি ওয়েন্ট হোম অ্যান্ড দেন হি লেফট ফর দিল্লি, এই সেন্টেন্সটা অ্যান্ড হচ্ছে এখানে কি? কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, মানে দ্বিতীয় বাক্যে বলতে, হি ইজ পোর বাট উইল হেল্প ইউ, এই সেন্টেন্সটা তো দেখো যে দ্য ক্লজ, মানে ক্লজগুলো হি ইজ পোর, হি উইল হেল্প ইউ, হ্যাঁ, এগুলো ডু নট ডিপেন্ড অন ইচ আদার, একইভাবে ওই আগের মানে ফার্স্ট সেন্টেন্সের মতো সেকেন্ড সেন্টেন্সটাও একই রকমভাবে। টু মানে মেক এ কমপ্লিট সেন্স, একটা সম্পূর্ণ মানে অর্থ প্রকাশ করার জন্যে কিন্তু মানে কোনো রকমের কী করেনি, কারো ওপর নির্ভরশীল নয়। দে আর অফ ইকুয়াল র্যাঙ্ক, ফার্স্ট সেন্টেন্সটার মতোই এটাও এক ইকুয়াল র্যাঙ্কে রয়েছে। অ্যান্ড কানেক্টেড বাই দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন এর দ্বারা যেমন ওখানে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছিল, এবার একটা বাট দিয়ে যুক্ত হয়েছে, বিউটি বাট। সাচ ক্লজেস আর অ্যাকচুয়ালি কল্ড কোঅর্ডিনেট ক্লজ, আর এই ধরনের ক্লজগুলোকে আমরা কি বলবো? কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এবার কোঅর্ডিনেট ক্লজের যদি আমরা ডেফিনেশন দিই বা সংজ্ঞা দিই, তাহলে এই মানে উদাহরণ থেকে আমরা তাহলে আমরা কী বলতে পারি? কোঅর্ডিনেট ক্লজ ইজ অফ দ্য সাম র্যাঙ্ক অ্যাজ অ্যানাদার, মানে কি সেম র্যাঙ্ক, মানে একই র্যাঙ্কের হবে, দুটো ক্লজ পাশাপাশি একই র্যাঙ্কের হবে, এবং এটা কানেক্টেড বাই, এটা ইজ কানেক্টেড বাই এ কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা কোঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা এটা কি হবে? কানেক্টেড থাকবে, মানে একটার সঙ্গে আরেকটা, ঠিক আছে। দাস এ ক্লজ মে বি কোঅর্ডিনেট উইথ এ মেন ক্লজ অর উইথ এ সাবঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেটিং মানে ক্লজেস আর কানেক্টেড উইথ ইচ আদার বাই কোঅর্ডিনেটিং কনজাংশনস, যেমন এক্সাম্পল এখানে দেওয়া আছে অ্যান্ড, বাট, ইয়েট, or not only but also, either or, neither nor, হ্যাঁ, therefore etc. আর আরেকটা জিনিস তোমাদেরকে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজগুলোকে এবার কত ভাগে ভাগ করা হয়েছে। সাবঅর্ডিনেট ক্লজগুলোকে মানে তিন ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। তো নাউন ক্লজ কাকে বলে, অ্যাডভার্ব ক্লজ কাকে বলে, অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে, এগুলো আমরা আলোচনা করব পরবর্তী নেক্সট পার্টে, নেক্সট ক্লাসে, ঠিক আছে। আর আজকে আর বেশি আলোচনা দীর্ঘায়িত করছি না। আর তোমরা মনে রাখবে যে একমাত্র সাবঅর্ডিনেট ক্লজকেই তিনটে ভাগে ভাগ করা যায়, কোঅর্ডিনেট ক্লজকে কোনো রকম ভাগ করা যায় না, তারপরে প্রিন্সিপাল ক্লজকেও কোনো রকমভাবে ভাগ করা যায় না, ঠিক আছে। একমাত্র সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ রয়েছে, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ আমরা যাকে বলি, একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। পরের দিন নেক্সট ক্লাসে আমি নাউন ক্লজ নিয়ে আলোচনা করব, নাউন ক্লজ এবং নাউন ক্লজের মাধ্যমে কিভাবে আমরা জয়নিং করব। আমি ক্লজটাকে জাস্ট নাউন ক্লজের যে বিভিন্ন মানে স্ট্রাকচার রয়েছে
মানে যে গঠন রয়েছে সেগুলো আলোচনা করব, মানে এবং তার সঙ্গে সঙ্গে নাউন ক্লজ যে ফাংশানগুলো রয়েছে, মানে নাউন ক্লজ কত রকমভাবে ব্যবহৃত হতে পারে একটা সেন্টেন্সে, সেটা আমি তোমাদেরকে আলোচনা করব এবং সঙ্গে সঙ্গে নাউন ক্লজের মাধ্যমে ওই যে ফাংশানগুলো রয়েছে তার মাধ্যমে কীভাবে জয়েনিং করা যাবে সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।